প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, আজকে এই মুহূর্তে আমরা আছি গোপালগঞ্জ ও নড়াইলের সংযোগস্থল চাপাইল ব্রিজের নিকটে। এই মুহূর্তে আমার সাথেই আছে আমার প্রিয় দুই শিক্ষার্থী। আমি অনিক মোল্লা, ব্যবসায় শিক্ষা বিভাগ, হাজী আলমিয়া সিটি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিব। আমি রুবাইয়াত রাতুল, মানবিক বিভাগ, হাজী আলমিয়া সিটি কলেজ, গোপালগঞ্জ। আমি এই বছর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করব। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পিছনে যে পরিবেশ তা প্রকৃতই অনবদ্য, নৈসর্গিক আবহে পরিপূর্ণ। মনে হচ্ছে যেন শিল্পাচার্য জয়নুল আবিদিনের চিত্রিত কোনো সূক্ষ্ম শিল্পকর্ম, কবি জীবনানন্দ দাশের ধূসর পাণ্ডুলিপির কোনো কঠিনবোধ্য কিন্তু সুমিষ্ট রসাত্মক কবিতার মতো সুন্দর ও প্রাঞ্জল। আসলে আজকের পরিকল্পনা ছিল যে আমার প্রিয় দুই শিক্ষার্থী রাতুল ও অনেকের সাথে আমি একটা স্পেশাল টাইম কাটাবো, এবং সেটা অবশ্যই হতে হবে চাপাইল ব্রিজ এর নিচে। কেননা এই জায়গাটা আসলেই প্রাকৃতিক দিক থেকে বেশ নৈপুণ্যময়। এখানে পাশে একটা নদী আছে, গ্রাম বাংলার প্রকৃতি আছে, একটা সংযোগস্থল চাপাইল ব্রিজ আছে। আজকে অনেক রাতুল দুজনে জানতো যে আমরা একটা আড্ডা দিব বা আমরা একটা সময় কাটাবো, সুন্দর মুহূর্ত কাটাবো, কিন্তু আমি আসলে ওদেরকে বলে আসিনি যে তোমাদেরকে আমি একটা সাডেন টেস্ট নিব। যেহেতু রাতুল ও অনেক এই যে সামনের 26 তারিখে এইচএসসি পরীক্ষা দিবে, তো তারপরেই বিশ্ববিদ্যালয় ভর্তির যে যুদ্ধ, যে পরীক্ষা, সেটা শুরু হবে। তো সেই কেন্দ্রিক আমি ইংলিশ থেকে, বাংলা থেকে ও সাধারণ জ্ঞান থেকে আমি দুজনকেই তিনটা তিনটা করে প্রশ্ন করব। যদিও এই কথাটা আমি আগেই ঘোষণা করিনি, এইখানে এসেই ওদেরকে আমি জানালাম। তো যাই হোক, এখন সেই প্রশ্নের পালা। প্রথমত আমি রাতুলকে প্রশ্ন জিজ্ঞাসা করব ইংলিশ থেকে একটা, বাংলা থেকে একটা ও সাধারণ জ্ঞান থেকে একটা। ও যদি তিনটাই সঠিকভাবে উত্তর দিতে পারে তাহলে ওর জন্য একটা উপহার আছে। পাশাপাশি আমি অনেককেও তিনটা প্রশ্ন করব, ইংরেজি থেকে, বাংলা থেকে ও সাধারণ জ্ঞান থেকে একটি একটি করে, মোট তিনটি। অনেকে যদি যথার্থ উত্তর দিতে পারে, তিনটাই সক্ষম হয় উত্তর দিতে, তাহলে তার জন্য একটা উপহার থাকবে। রাতুল, তুমি কি প্রস্তুত? হ্যাঁ স্যার। তোমার ইংরেজি থেকে যে প্রশ্নটা হবে সেটা কোটেশন থেকে হবে। ওকে এখন তোমাকে বলতে হবে, বি ইউ ইভার সো হাই, দ্য ল ইজ অ্যাবভ ইউ। এই যে উক্তিটা, এই উক্তিটা কার? স্যার, এটা বলেছেন হচ্ছে লর্ড ডেনিং। আচ্ছা, তুমি বলো তো, এই যে উক্তিটা বি ইউ ইভার সো হাই, দ্য ল ইজ অ্যাবভ ইউ, এই উক্তিটির বাংলা অনুবাদ কি? ওকে স্যার, এটা মানে হচ্ছে তুমি যতই বড় হও না কেন, আইন সবসময় তোমার উপরে। তাহলে এই উক্তিটা কে করেছেন? লর্ড লর্ড ডেনিং। ধন্যবাদ। তোমার দ্বিতীয় প্রশ্ন বাংলা থেকে। বাংলার মিল্টন বলা হয় কোন কবিকে? অপশন: ক ঈশ্বরচন্দ্র শর্মা, প্রমথ চৌধুরী, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, মোজাম্মেল হক। স্যার, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তাহলে বাংলার মিল্টন বলা হয় কাকে? হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ভেরি গুড, অত্যন্ত সুন্দর। এখন তোমাকে বলতে হবে যে তাহলে পাশাপাশি তুমি এই তথ্যগুলো তোমার যারা জুনিয়র আছে বা বন্ধু আছে তাদেরকে জানার জন্য তুমি বলে দাও যে ঈশ্বরচন্দ্র শর্মা, তার সম্পর্কে কিছু বলো। জি স্যার, ঈশ্বরচন্দ্র শর্মা হচ্ছে মূলত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি আমাদের বাংলা গদ্য ও বিরাম চিহ্নের জনক। এরপরে প্রমথ চৌধুরী। স্যার, তিনি হচ্ছেন প্রমথ চৌধুরী হচ্ছেন বাংলা চলিত রীতির প্রবর্তক। তাহলে মোজাম্মেল হককে তুমি কিভাবে চিনবে? তাকে? মোজাম্মেল হক হচ্ছেন শান্তিনগরের কবি হিসেবে আমাদের কাছে অধিক জনপ্রিয়। ধন্যবাদ। তাহলে ইংরেজি সেটাও তুমি পারলে, বাংলাও পারলে। এইবার তোমার জন্য আর একটা প্রশ্ন হলো সাধারণ জ্ঞান থেকে। তোমাকে বলতে হবে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক কে? অপশন: 1 রবীন্দ্রনাথ ঠাকুর, 2 সৈয়দ আলী আহসান, 3 হাসান হাফিজুর রহমান ও 4 কবির চৌধুরী। এই চারটা অপশন থেকে কোনটা যথার্থ উত্তর? সৈয়দ আলী আহসান। তাহলে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক কে? সৈয়দ আলী আহসান। ভেরি গুড, ধন্যবাদ। এখন তিনটাই যথার্থ উত্তর দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ, আর তোমার জন্য একটা উপহার আছে, তুমি ওয়েট করো। রাতুল, ইংলিশ থেকে, বাংলা থেকে ও সাধারণ জ্ঞান থেকে যে তিনটা প্রশ্ন আমি তোমাকে করেছি তার যথার্থ উত্তর দেওয়ার জন্য আমি অত্যন্ত খুশি। তো তোমার জন্য একটা সুন্দর উপহার আছে। আসলে আমি যখন বিশ্ববিদ্যালয় লেভেলে প্রথম বর্ষে, তখন এই বইটা আমি পাঠ করেছিলাম, বেশ ভালো লেগেছিল। লেখক ইউভাল নোয়া হারিরি, সেপিয়েন্স বইটার নাম, আ ব্রিফ হিস্টোরি অফ হিউম্যান কাইন্ড। তোমাকে এইটা আমি উপহার হিসেবে দিলাম। ধন্যবাদ স্যার। আর আমি যদি রাতুল সম্পর্কে, যদি কেউ আমাকে বলে যে স্যার আপনি দুইটা শব্দগুচ্ছের একটা বাক্যের মধ্য দিয়ে রাতুলের বিষয়টা একটু তুলে ধরেন, তাহলে আমি বলবো যে রাতুল হচ্ছে একজন সক্রিয় পাঠক
এবং পাশাপাশি গভীর প্রজ্ঞাবান একজন ব্যক্তিত্ব। তো আমরা প্রত্যাশা করি যে সামনের বিশ্ববিদ্যালয় পরীক্ষায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একক সংখ্যার একটা আসনে তুমি আসীন হবা, অর্থাৎ 1 থেকে 9 মধ্যে যেন তোমার একটা আসন থাকে, সেই আশাবাদ আমরা ব্যক্ত করি। ধন্যবাদ আপনাকেও। রাতুল তো মোটামুটি সবগুলো প্রশ্নের উত্তর দিতে সক্ষম হলো, এবার কিন্তু তোমার পালা। আমিও আশা রাখি যে তুমি প্রত্যেকটা উত্তর দিতে সক্ষম হবা ইনশাল্লাহ। তো তোমার প্রথম প্রশ্নটা ইংরেজি থেকে, পিঞ্চ পয়েন্টিং এরর্স। প্রথমত তুমি প্রশ্নটা খুব ভালো করে শুনবা, তারপরে 4টা অপশন বলবো, এই 4টা অপশনের কোনটা ভুল সেটা তোমাকে বলতে হবে এবং কেন ভুল হলো সেটা ব্যাখ্যা করে দিতে হবে। রেডি? জি স্যার। Okay. It is essential that a temperature is not elevated to a point where substance formed by may become unstable and decompose into its constituent elements. তো এখানে অপশন আছে is not এর নিচে A, to a point B, may become C এবং it's D। এই 4টা অপশনের মধ্যে কোনটা ভুল আছে তুমি এই প্রশ্নটা দেখে নিতে পারো, যদিও এখানে উত্তর দেওয়া নেই, জাস্ট তুমি এখানে যেটা শুদ্ধ সেটা তুমি বলো এবং কেন হলো এটা তোমাকে বলতে হবে। প্রথমত এটা স্টাডি করে তারপর তুমি বলো যে আসলে কোনটাতে ভুল আছে এবং কেন ভুল আছে। হ্যাঁ বলো। স্যার এটাতে ভুল আছে নাম্বার এ তে, কারণ এটা একটি এতে কি আছে? এতে আছে ইজ নট। ইজ নট কেন এখানে ভুল হলো? স্যার আমি এখানে দেখতে পাচ্ছি এসেনশিয়াল নামক একটি অ্যাডজেক্টিভ আছে, অর্থাৎ এসেনশিয়াল অ্যাডজেক্টিভের পরে যদি দ্যাট ক্লজ থাকে সেক্ষেত্রে আমরা জানি ভার্বের বেস ফর্ম হয়ে থাকে, বেস ফর্ম অথবা ভি অন। সেক্ষেত্রে আর যদি এখানে ইজ নট আছে তাহলে এখানে ইজ নট আছে, ইজ এর বেস ফর্ম হচ্ছে বি, তাহলে এখানে কি হবে? বি হবে, বি নট। ধন্যবাদ, তুমি উত্তর দিতে সক্ষম হয়েছো। তোমার পরের প্রশ্ন বাংলা থেকে। বাংলা থেকে তোমার প্রশ্নটি হলো জিলাপি কোন ভাষা থেকে আগত শব্দ? জিলাপির কথা শুনলে মুখে একটা লালা নিঃসৃত হয়, এটা আমাদের প্রত্যেকেরই ঘটে থাকে। তো এই যে জিলাপি, এই জিলাপি শব্দটা মূলত কোন ভাষা থেকে আমাদের বাংলা ভাষায় এসেছে? অপশন 1 তুর্কি, 2 ফার্সি, 3 ফরাসি, 4 হিন্দি। এর উত্তর হবে 4 হিন্দি। হিন্দি, ধন্যবাদ। তো এইখানে তোমাকে কিছু তথ্য, তোমার জুনিয়র্স বা বন্ধুরা যারা আছেন ভবিষ্যতে পরীক্ষা দেবেন, তোমাকে কিছু তথ্য দিতে হবে যে ফার্সি আর ফরাসির মধ্যে পার্থক্য কি আসলে। ফার্সি বলতে আমরা বুঝি পারস্য অথবা ইরান দেশকে, অর্থাৎ ফার্সি হচ্ছে পারস্য বা ইরানের ভাষা। ইরানের ভাষা। ধন্যবাদ। আর তাহলে ফরাসি বলতে তুমি কি বোঝো? ফরাসি বলতে ফ্রেঞ্চ অথবা ফ্রান্সের ভাষা বোঝায়। ধন্যবাদ। তোমার তৃতীয় প্রশ্ন সাধারণ জ্ঞান থেকে। সাধারণ জ্ঞান অংশ থেকে রাতুলকে ধরেছিলাম বাংলাদেশ অংশ থেকে। তোমার প্রশ্ন থাকবে আন্তর্জাতিক অংশ থেকে। তোমার প্রশ্নটি হলো পানামা খাল কোন মহাদেশে অবস্থিত? অপশন 1 এশিয়া, 2 উত্তর আমেরিকা, 3 দক্ষিণ আমেরিকা, 4 আফ্রিকা। অপশন 2 অর্থাৎ উত্তর আমেরিকা। তাহলে পানামা খাল কোন মহাদেশে অবস্থিত? উত্তর আমেরিকা। ধন্যবাদ। রাতুলের মতো তুমিও 3টা প্রশ্নের যথার্থ উত্তর দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর তোমার জন্য আমার পক্ষ থেকে একটা উপহার আছে। বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান থেকে 3টা প্রশ্নের যথার্থ উত্তর দেওয়ার জন্য আমার পক্ষ থেকে অনেককে আমারই একটা প্রিয় বই রিচ ড্যাড পুয়ার ড্যাড লিখেছেন রবার্ট টি কিওসাকি। তো এই বইটি আমার বেশ ভালো লাগার একটা বই। তো এই বইটা আমি অনেককে উপহার দিচ্ছি, যেহেতু অনেক ব্যবসায় শিক্ষার একজন শিক্ষার্থী, ওর জন্য ভালো হবে। তো অনেক নাও তোমার জন্য এই উপহারটি। ধন্যবাদ স্যার। আর অনেককে যদি রাতুলের মতো করে যদি বলতে হয় যে যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে, ধরো কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে যে আপনি 2টা শব্দগুচ্ছের একটি বাক্যে অনেককে একটু বলেন, তাহলে আমি বলতে চাই যে অনেক একজন কঠোর অধ্যবসায়ী, পাশাপাশি যদি ব্যবহারের দিক থেকে, বিনয়ের দিক থেকে, মার্জিত সহায়ের দিক থেকে যদি আমি কারোর কথা বলি সর্বাগ্রে, তাহলে আমি অনেকের কথা বলবো। অনেক, রাতুলের মতো আমরা সবাই তোমার থেকে প্রত্যাশা করি যে একক সংখ্যার আসনে তোমাকে আসীন হতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ইনশাআল্লাহ। ধন্যবাদ। আচ্ছা অনেক, যথেষ্ট বড় হয়েছ, সামনে আরো ভালো কিছু করবা। তা তোমার এই মুহূর্তে বা তোমার কাছে জীবনটা কেমন, বা জীবনের সংজ্ঞানটা তুমি কিভাবে করবে? আমি এতটুকু বিশ্বাস করি জীবনকে আমি একটা ফুটবল ম্যাচের সঙ্গে তুলনা করতে চাই, যেখানে কখনোই একটা ব্যক্তি দাঁড়িয়ে থাকতে বা স্থির থাকতে পারে, সব সময় তার একটা
দৌড়ের উপর থাকতে হয়। এই ফুটবল ম্যাচের আমি কখনোই স্থির থাকতে চাই না। অর্থাৎ আপনি যদি গোলবারে গোল করতে চান, অর্থাৎ আমি গোলবারকে আমার স্বপ্ন হিসেবে দেখতে চাই এখানে। তো আপনি যদি গোল করতে চান অবশ্যই আপনাকে পরিশ্রমী এবং অধ্যবসায়ী হতে হবে। সেক্ষেত্রে আমি বিশ্বাস করি যে জীবনে অনেক তাহলে তো অধ্যবসায়ী রিস্কও হতে হবে। নিতে হবে। হ্যাঁ, অবশ্যই রিস্ক নিতে হবে। নো রিস্ক নো গেইন। ওকে, অবশ্যই রিস্ক নিতে হবে এবং আমি চাই আমার পাশাপাশি নিজের পাশাপাশি পরিবার পরিজন বন্ধু বান্ধব আমার শিক্ষকেরা তাদের নিয়েই জীবনে এগোতে চাই। তার মানে হচ্ছে তোমার জীবন দর্শন হলো যে পরিশ্রম করতে হবে, সফল হতে হবে, নিজেকে পাশাপাশি সবাইকে নিয়ে ভালো থাকতে হবে। জি স্যার। ধন্যবাদ রাতুল। জি স্যার। অনেকের জীবন দর্শন তো আমরা কিছুটা জানতে পারলাম, জি স্যার। অনেক তার জীবন দর্শনে এগিয়ে যাক। এখন তোমার জীবন দর্শন বলো, তোমার কাছে জীবনের সংজ্ঞাটা কি? স্যার আমার কাছে জীবন মানে হচ্ছে একটা সার্টেন কোনো একটা গোলে এগিয়ে যাওয়া। যেমন আমাদের শুধুমাত্র লেখাপড়া একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত না, কারণ আমাদের হচ্ছে আমরা পৃথিবীতে আসে একটা রোল প্লে করার জন্য, আর কিছুই না। আমরা অনেকেই মনে করি শুধুমাত্র একটা পাবলিকে চান্স পাওয়াই জীবনের সফলতা বা উদ্দেশ্য, মুখ্য উদ্দেশ্য না। মুখ্য উদ্দেশ্য না, কিন্তু এটা আমাদের সফলতার পথে এক ধাপ এগিয়ে নিয়ে যায়। কিন্তু আমরা চিন্তা করি, আমরা বাংলাদেশের সবচেয়ে ভালো বিশ্ববিদ্যালয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তো অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর মনে করে কি যে আমরা হচ্ছে অনেক সফলতা পেয়ে গিয়েছি অলরেডি, কিন্তু এটা আসলে না, বিষয়টা আসলে তা না। কারণ হচ্ছে আমরা যখন বিশ্ববিদ্যালয় থেকে বের হই তখন আমরা মনে করি কি যে আমরা হচ্ছে অনেক সফল, কিন্তু বিষয়টা আসলে এরকম না। বিষয়টা হচ্ছে যখন আমরা এই সফলতার পিছনে ছুটি তখন এর পিছনে অনেক একটা হায়ারার্কি ভাব থাকে। তো এই হায়ারার্কি ভাবটা আসলে থাকা উচিত নয়, কেননা হায়ারার্কি ভাব মানুষকে উঁচু নিচু করে। এজন্যই আমাদেরকে এমন কিছু করা উচিত যা মানুষ আমাদেরকে মনে রাখে, আমাদেরকে আদর্শ মানুষ হিসেবে বেড়ে উঠতে হবে। তার মানে তোমার জীবন দর্শন হলো তোমাকে এমন কিছু করতে হবে যাতে মরার পরেও তুমি মানুষের অন্তরে জীবিত অবস্থায় এক্স্যাক্টলি, থাকো। জি স্যার। এবং পাশাপাশি তবে এটাও সত্য কথা যে আমরা আজ আছি তো কাল নেই। তো সেই ক্ষেত্রে আমাদের জীবন দর্শন এমন হওয়া উচিত যে প্রত্যেকটা মুহূর্তকে এনজয় করতে হবে। অবশ্যই আর যাই করি না কেন আমাদেরকে আনন্দ নিয়ে বেঁচে থাকতে হবে বেঁচে যতদিন থাকতে আমরা পৃথিবীতে আছি। জি স্যার। সুন্দর, ধন্যবাদ। প্রিয় শ্রোতা ও দর্শক বন্ধুরা, অনেকটা সময় আমি রাতুল ও অনেকের সাথে কাটালাম, বেশ ভালোই লাগলো। আই এম নট অনলি টিচার বাট অলসো লার্নার, ওয়েল লার্নার। আমি এদের থেকে অনেক কিছু শিখেওছি এবং আমি এটাতেও বিশ্বাসী যে আমার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এরা আমার থেকেও একটু এগিয়ে। তো এই ক্ষেত্রে আমি লজ্জাবোধ বা কুণ্ঠাবোধ কখনোই করি না, কারণ আমি একই সাথে শেখাই আবার একই সাথে শিখি, আমার দুটাতেই অনেক ভালো লাগে। তো অনেকটা সময় আমরা একসাথে কাটালাম। This incredible weather and these two brilliant and delicate students, this is really very supercalifragilisticexpialidocious. Thank you. সবাই ভালো থাকবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।